মনে করি স্লিপ অফ টাং, উনি বলেছে এক্সট্রিম হাদি ছিল এক্সট্রিম। হ্যাঁ দেখেন হাদিদের বক্তব্য এক্সট্রিম হওয়ার কারণেই কিন্তু এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে। যে হাদিরা বলেছে যে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, তারা যদি এক্সট্রিম না হতো তাহলে যে 17-18 বছর যেটা বিএনপি জামাত আন্দোলন করে পারেনি সেটি কখনো সম্ভব ছিল না। সবসময় আমরা এটাই বলতাম ঈদের পরে আন্দোলন। যে মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা দিয়েছিল বেগম জিয়া, বালুর টাক আমরা সরাইতে পারিনি। সেদিন বালুর টাক সরাইতে গিয়ে যদি 5-10 জন শহীদ হতো তাহলে তারা এক একজন হাদি হতো, কিন্তু সেদিন আমরা পারিনি। আজকে যখন এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যখন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ এখন তাদেরকে আমরা ওন করতে পারছি না, তাদের বিপ্লবকে আমরা ওন করতে পারছি না। হাদি কি বলেছে? হাদিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এইভাবে গালি দেন, এই গালিটা কি সৌজন্যতা বোধ? সে বলেছে এই গালিগুলো হচ্ছে যারা ফ্যাসিস্ট তাদের জন্য, এবং ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হবে তাদের জন্য এই গালিগুলো আমি রেখে দিলাম। তার মানে হাদি একটা অ্যালার্মিং দিয়েছে যে ভবিষ্যতে যারা তোমরা ফ্যাসিস্ট হতে যাও, তোমরা যদি এই প্রতিটা ফ্যাসিস্টের মতো তোমরা ফ্যাসিস্ট হতে যাও, তোমাদের জন্য এই গালিগুলো আমি রেখে দিলাম। সেজন্যই কাল হয়েছে। হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে। আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণেই আজকে বিএনপি তাকে ভালোভাবে নিচ্ছে না। আপনি দেখেন আনন্দবাজার পত্রিকা রিসেন্টলি একটা রিপোর্ট করেছে, রিপোর্টে বলেছে যে খালেদার পুত্র সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব, কেন মনে হচ্ছে রাজনৈতিক দল তরুণ প্রজন্মকে ওন করছে না? তো যদি করতো তাহলে আজকে হাদিকে নিয়ে তো এমন খেলা হতো না। আজকে হাদিকে নিয়ে আজকে যে পরিমাণ প্রেস রিলিজ দিয়েছে, আপনি দেখেন হাদির হত্যার পরবর্তীতে একটা মব হয়েছে, আমরা স্বীকার করি, সবাই স্বীকার করি, ডেইলি স্টার, প্রথম আলো, মব হয়েছে, আমরা সবাই স্বীকার করি। এবং জামাতের আপনি দেখেছেন, জামাতের মানববন্ধনে জামাত দিয়েছে এবং কি ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমির সাহেব, উনি লন্ডনে ছিলেন, লন্ডন থেকে উনি বিবৃতি দিয়েছেন। এটা আমরা করি না, এটা আমরা ওন করি না, এটা ঠিক হয়নি। কিন্তু আপনি দেখেন হাদি শহীদ হওয়ার পরবর্তীতে বিএনপি যতগুলো সমাবেশ হাদিকে নিয়ে করেছে তার চেয়ে বেশি করেছে প্রথম এবং ডেইলি স্টার নিয়ে মায়া কান্না করেছে। কেন করেছে? তাহলে হাদিকে ওন করতে পারিনি, হাদিকে আমরা ওন করতে পারিনি। তার মানে এই হাদিকে যদি ওন করতে না পারে, তাহলে আপকামিং যারা আছে তাদের প্রত্যেককে একই পরিণতি গ্রহণ করতে হবে। আজিজ ভাই যদি বলেন এটা নিয়ে কিছু। না, প্রথমে হচ্ছে কি ছোট ভাই কিছু উস্কানিমূলক কথা বলছে। বালুর ট্রাকের ওজন 5 টন, একটা তালা তো খুলতে পারে নাই। অফিসে তালা দিছে না, একটা তালার ওজন তো আধা কেজিও না, খুলতে পারছে 250 গ্রামের তালা খুলতে পারে, কাটাইতে দেয়। হ্যাঁ, কাটাইতে দেয়, পারে নাই তো। সুতরাং দুর্বলতা সবার ছিল। ফ্যাসিস্টের যে কোপানল, এতে সবাই দুর্বল ছিল, এতে কোনো সন্দেহ নাই। বালুর ট্রাক তো 5 টন, বললাম না, 250 গ্রামের 250 গ্রাম না, 150 গ্রামের তালা। সেটাই বলছিলাম, সেটাই বলছেন যে মানে ফ্যাসিস্টের শিকার তো ডেইলি স্টার, প্রথম আলো, নয়াদিগন্ত সবাই, বিএনপি এবং জামাত সবাই। যেহেতু জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি ডেইলি স্টার, প্রথম আলো, তাদের উপর মানে হামলা হয়েছে, সেটার জন্য যে পরিমাণ আমাদের সবার আগ্রহ দেখানো দরকার আমরা দেখাচ্ছি। সেখানে কোনো জায়গায় প্রশ্ন উঠছে কিনা যে হাদিকে একটু কম, ডেইলি স্টার, প্রথম আলোকে বেশি? না,
বেশি কম কি? এটা তো আপনি দেখেন সারা বিশ্ব না, যেমন হাতির যে শহীদ হয়েছে, যেভাবে ইয়ে করছে, এটা তো সরকারের দুর্বলতা আছে। আর এটা তো মব 5ই আগস্টের পরে মব তো ইচ্ছাকৃতভাবে মব চালানো হয়েছে, নিজেদের যোগ্যতা প্রমাণ, সরকারের যোগ্যতা প্রমাণ করার বাইরে। তারা তো মব তো চালু করে কোর্টে মব চালাই দিচ্ছে, যেখানে হয়েছে পত্রিকা অফিস দখল করে ফেলছে, অনেক পত্রিকা অফিস দখল করে ফেলছে, অনেক পত্রিকা অফিসের সাংবাদিক বানায়, সাংবাদিক ম্যানুফ্যাকচার করে তৈরি করে ঢুকাই দেওয়া হয়েছে। সাংবাদিক দখল করছে না, করছে তো। আমার বক্তব্য হলো, যে সমাবেশে যায় নাই বিএনপি, আমি বলবো যে ওই সমাবেশে অগ্রভাগে বিএনপি জোট দুটি আছে না, পলিটিক্যাল রাইভেলরি আছে না, সেখানে জামাত গেছে, সেখানে বিএনপি যায় নাই, এক মাসে যায় নাই, জামাত দখল করলো, হ্যাঁ যায় নাই, এটা সত্য। তার মানে এই নয় যে হাদিকে ডিজন করছে, তা না, তা না। ইনকিলাব মঞ্চ দাওয়াত দিছে, কিন্তু হয়তো ইনকিলাব মঞ্চের ওটার সাথে জামাতের সম্পর্ক বেশি, বরাবরই দেখছি এনসিপি এদের সাথে জামাতের সখ্যতা বরাবর বেশি ছিল, বেশি ছিল। তাদেরকে আগে ডাক দিছে, হয়তো আগে দাওয়াত দিছে, অতটা সময় আসে। আর জামাত তো হুইসেল দিলেই সব চলে যায়, গেছে। বিএনপিটা একটু ধীরে ধীরে যায়, ওরা দেখছে যে অনেক জামাত বসে আছে, যায় নাই, যায় নাই, এটা সত্য। এখনকার রাইভেলি যেমন আজকে দেখেন পত্রিকা আছে, বিপদে পড়ছে, বিপদে পড়ছে। আমরা একটু ওই জায়গায় যাই। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন প্রদেশে ফিরছেন, 17 বছর পর। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তারেক রহমানের শত্রুপক্ষ সবাই এখন খুব বেশি সজাগ, এই অবস্থা নিয়ে যদি কিছু বলেন। না, এই অবস্থায় দেখেন, আমি লন্ডনে 10 দিন ছিলাম ওই দেশে, এবং আমরা এই দেশ এখনো আমরা ওয়েস্টমিনস্টার সিস্টেম আমরা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আছে, তাই না? এবং একটা গণতান্ত্রিক দেশে আমি যেটা বললাম যে 10 দিন থাকার পরে যে মানসিক পরিবর্তন আমার ঘটছিল, হ্যাঁ, তাতে 17 বছর থাকা ওই দেশের গণতন্ত্র, ওই দেশের আইন শৃঙ্খলার অবস্থা, ওই দেশের টোটাল এত পুরানো শহর, কোনো সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, অটোমেশনে চলছে। ওই তো ব্যারিস্টারি করছে, টের পাইতো। ওখানে 1 বছর থাকলে তো মানুষ তো এই জন্য কয় না, আমার ছোটবেলাতে শুনছি বিলাত, এটা ব্রিটিশ কয় নাই, কয় বিলাত না। আমি যেটা বলছি, তারেক রহমান দেশে ফিরছেন, আমি বলছি ওইটাই বলছি। এক হলো আমার ধারণা হচ্ছে, তার সাথে তো আমারও কথা হয়েছে, তিনি আমার মনে হয় যে একজন ডিফারেন্ট টাইপের মানুষ। আপনি দেখবেন সে এই আপনাদের আমাদের আসরে যদি সে চেঞ্জ হয়, কিন্তু সে একজন বিলেতি লোক হয়ে আসবে। আসুক, তার নিরাপত্তা নিশ্চিত করবা এবং করার বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এই অবস্থাতে তার নিরাপত্তা নিশ্চিত না, নিরাপত্তা নিশ্চিতটা বিএনপি নিজে করতে হবে, সরকারের উপর নির্ভর করলে হবে না। সরকারের যে পুলিশ, এটা তো দৌড়াবো সরকার। এখন জানেন, আমার ইয়ার শ্বশুর বাড়ির দেশে এক মামলা একই এজাহার, উনি তো অ্যাডভোকেট, বুঝবে, এক মামলা একই 13 মাস পরে করছে ওসি, সে কয়েকজন বড় বড় ব্যবসায়ীকে আসামি বানাই দিচ্ছে। এটার উদ্দেশ্য কি? হ্যাঁ, আমি আজকে গাড়ি নিয়েছি, ড্রাইভার একটু অন্যায় করছে, তারা ড্রাইভারের 2500 টাকা ফাইন করে দিছে, গাড়ির কাগজ আছে, কারণ সে কমিশন পাবে। ওই যে ফ্যাসিস্ট সরকার কমিশন দিয়ে গেছে না, কমিশন বানায় গেছে। হ্যাঁ, তো এখন এই জন্য বলছি যে পুলিশ শক্ত হলেও বিপদ, নরম থাকলেও বিপদ। আমরা পড়ছি এই সমস্যায়। এই পুলিশটা আপনি বলেন 1.5 বছরে পুলিশ ঠিক করা যেত না, করতে পারে নাই তো, কারণ এনজিও টাইপ করে তো রাষ্ট্র ব্যবস্থা চালাতে যায় না, রাষ্ট্র চালাতে যায় না। এখন যে জায়গায় আসছে, এই সরকারের উপর নির্ভর করে কিছু করা যাবে না। তারেক রহমানের নিজস্ব সিকিউরিটি তৈরি করা, অথবা তার সরকার থেকে অনুমোদন নিয়ে নিজস্ব আপনি নিজেই বলছেন যে এনজিও টাইপের সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখছে, এটা যদি আপনি আস্থা না পান, সাধারণ মানুষ কিরকম আস্থা পাবে? সেই আস্থা না পেলে ওটার ইম্প্যাক্ট যদি নির্বাচনের পরে নির্বাচনে উপস্থিত। আরে ভাই, হাতি ক্যাম্পিং করতেছে, তার আগে রাশেদ করে দিল, 50 জন টার্গেট কিলিং হলো, আপনি তার নিরাপত্তা দিতে পারলেন না। আপনি তাহলে এই ভয় যদি সাধারণ মানুষের মধ্যে থাকে, তাহলে ওই নির্বাচনে অংশ সাধারণ মানুষের ভোটার উপস্থিতি ভয়াবহ কম হবে বলে মনে করেন কিনা? সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংঘাতময় নির্বাচন হবে এবং সবচাইতে ভোটার টার্ন আউট কম হবে। আমি কোনো বিশেষজ্ঞ না, আমি আজকে বলে গেলাম। এটা নিয়ে বলেন। জি, প্রথমত হচ্ছে তারেক রহমান সাহেবের কথা বলেছেন, আসলে আমি ওয়েলকাম জানাই ওনাকে। ওনার মতো আমি সবসময় একটা কথা বলি যে উনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার মা প্রধানমন্ত্রী ছিলেন, বাবা প্রেসিডেন্ট ছিলেন, একটা রাজকীয় মানুষ তারেক রহমান সাহেব। এই জন্য আমরা উনি যে আসছে অনেকদিন পর, আধিপত্যবাদ বিরোধী একটা সবচেয়ে বড় শক্তির জায়গা উনি। অবশ্যই অবশ্যই, কারণ এই আধিপত্যবাদ বিরোধী প্রত্যেকেই, যারা এবার বাংলাদেশে ছিল, পতিত ফ্যাসিস্ট ছাড়া সবাই আধিপত্যবাদ বিরোধী দেখেন। আমরা সবসময় শুধুমাত্র রাজকীয় ফ্যামিলি প্রমাণ করেন, আমি আধিপত্যবাদ বিরোধী যারা আছে
বাংলাদেশ না, এটা উস্কায়েন না, এত কথা হয় না। তারেক রহমান এখনো তারেক রহমান নিয়ে কোনো বিতর্ক আমি বলি, দেখেন আমরা তারেক রহমান সাহেবকে ওয়েলকাম জানাই কেন জানেন? লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং লং ডিস্টেন্স লিডারশিপ দুটোই কিন্তু ক্ষতিকর। আমরা যে রিলেশনগুলো লং ডিস্টেন্সে হয় এগুলো আসলে রিলেশনটা ভালো থাকে না। আবার লিডারশিপ যেগুলো লং ডিস্টেন্সের লিডারশিপ এগুলো কার্যকরী বেশি হয় না। সেই হিসাবে ইরানে হয়েছে যতটুকু হয়েছে, যদি তারেক রহমান সাহেব থাকতো তাহলে 17-18 বছর এই ফ্যাসিজমের আওতায় বাংলাদেশ থাকতো না, আমি বিশ্বাস করি। যদি দেশে থাকতেন, জেল থাকতেন, কিন্তু একটা শক্তি থাকতো। কিন্তু যখন তার নেতাকর্মীরা দেখছেন না, ওনারা তো লন্ডনে আছেন, উনি ভালো আছেন, আপনি কি মনে করেন যে মানে হাদির হত্যা প্রমাণ করে না যে আধিপত্যবাদী হয়ে বিএনপি যে স্ট্র্যাটেজি নিয়েছে সেই স্ট্র্যাটেজি ভালো না? আপনি দেখেন, আপনি যে জনগণের অন্তরে থাকতে, মানে আপনি তো পলিটিশিয়ান, যে কোনো একজন পলিটিশিয়ান যারা, তাদের উই হ্যাভ টু দ্য পালস অফ দ্য পিপল। জনগণের পালস বুঝতে হবে, জনগণ কি চায়। আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, দেখেন আমাদেরকে ফাহিয়ান, আমি একটু বলি, ফাহিয়ান একটা চমৎকার কথা বলছেন যে বাতিশি ভিত্তি মানে হচ্ছে বাঙালিদের একটা সংস্কৃতি আছে যে আমরা কারো আগ্রহ মেনে নিতে পারি না। আপনি যখন ইতিপূর্বে আপনি মঙ্গল আমলে বলেন, যে কোনো আমলে বলেন, আপনি প্রাগৈতিহাসিক যুগে দেখেন, যখনই যে কোনো সম্রাটরা দিল্লি থেকে যে কোনো সম্রাটরা যখন আমাদের এখানে এসে স্বাধীন করতো, একজনকে বসায় দিয়ে রাখলো, স্বাধীন করে পরে দিল্লি যেতে যেতে শুনতো যে এটা আবার স্বাধীন হয়ে গেছে। আমরা হচ্ছে সেই সুন্দরবনের গোল পাতার মতো, অনেক জলোচ্ছ্বাস, অনেক ঝড় আসবে, নুয়ে যাবে, আবার ঝড় চলে যাবে, আবার দাঁড়িয়ে যাবে। তার মানে এই বাঙালির পালস হচ্ছে তারা সবসময় আধিপত্যবাদ বিরোধী। আপনি যদি মনে করেন ক্ষমতা থাকার জন্য আপনি আধিপত্যবাদের বিরুদ্ধে যাবেন না, ক্ষমতা আসার জন্য আপনি যদি মনে করেন এই বাঙালি পালস আপনি বুঝবেন না, যদি পালস আপনি না বুঝেন তাহলে আপনার জন্য অ্যালার্মিং। আপনি দেখেন আমার সবচেয়ে ভালো লাগতো তারেক রহমান সাহেবকে আমি ওয়েলকাম জানিয়ে সবচেয়ে ভালো লাগতো উনি যে পাসপোর্ট নিয়ে আসতেন, উনি ট্রাভেল পাস নিয়ে আসছেন। ট্রাভেল পাস মানে কি? এবং আপনি দেখেন সাবেক সচিব গৌতম শাহ উনি বলেছেন যে উনি 7 দিনের জন্য আসছেন। জানি না এর সত্য কিনা আমি। ট্রাভেল পাস দেখেন, ট্রাভেল পাসটা মানে ট্রাভেল পাস উনি আপনি দেখেন ডক্টর জোবাইদা রহমান, এটা যদি হয় উনি এসে যদি পাসপোর্ট করেন বা উনি যদি থেকে যান, আমি অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি। আমার কেন যেন আশঙ্কা হচ্ছে উনি হয়তো আবার ব্যাক যাবেন। যদি না যান এটা দেশের জন্য ভালো হবে। আমি বললাম, আমি আজকে টক শো জিটিভির আপনার সামনে, আপনার সামনে, আমি আজিজ ভাই সিনিয়র মানুষ সামনে বলে যাচ্ছি, উনি যদি থেকে যান তাহলে দেশের জন্য কল্যাণ হবে। উনি যদি আবার, আপনি দেখেন ডক্টর জোবাইদা রহমানের একটা পাসপোর্ট দেখেছেন, ব্রিটিশ পাসপোর্ট নিয়ে উনি এবার দেশে আসছিলেন, ব্রিটিশ পাসপোর্ট। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে তারেক রহমান সাহেবের যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে তাহলে এটা আমাদের দেশের জন্য ভবিষ্যতে ভালো কিছু আসবে। তো ট্রাভেল পাসের দরকার ছিল না। হ্যাঁ, ভালো কিছু আসবে না। আপনি যখন এসএলএম নেন তখন তো আপনাকে এসএলএম যখন নেন তখন তো আপনি নিজের দেশে যেতে পারবেন না, আপনার নাগরিকত্ব তো ছেড়ে আসতে হবে আপনাকে। সেই হিসেবে যদি শেষ মিনিটে কিছু বলতে চান একবার শেষ মিনিট। আমার কথা হচ্ছে যে তারেক রহমান আসতেছে, দেশের অনেক চ্যালেঞ্জ তাকে ফেস করতে হবে এবং আমার বিশ্বাস যে এখন বিশেষ করে আমি বলবো অভ্যুত্থানের শক্তিগুলোর যে ভিতরে যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে, এর ভিতরে আমার মনে হয় তিনি একটা ঐক্যের প্রতীক হতে পারেন বড় দলের নেতা হিসেবে। এটা এবং যেসব চ্যালেঞ্জগুলো আছে, এই যে ধরেন আমি যেগুলো বললাম, এগুলোর সমাধান সে দিতে পারে। সে তো ব্রিটেনে 17 বছর থেকেছে, ওখানে তার একটা অটো সিস্টেমে ওরিয়েন্টেশন হয়েছে, সেটা ধীরে ধীরে ওয়ান স্ট্রোকে বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু ওই জায়গাটা তার স্থির থাকা উচিত। এখানে এসে ওই চামচা বেষ্টিত হয়ে যেন এটা না ভুলে যায়, এটাই আমার। ধন্যবাদ আজিজ ভাই। তাদেরকে সহযোগিতা করা হোক, প্রধান উপদেষ্টার কার্যালয় কিংবা সরকার যদি ডেইলি স্টার প্রথম আলোর সঙ্গে সম্পর্ক ভালো হয় তাহলে এই আক্রমণটা নিয়ে, কারণ সেই সক্ষমতা এটা ফিল করে না। এই সরকার এনজিওর মতো চলে। যদি পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডের লোক সরকারে থাকতো সাথে সাথে অ্যাকশন নিত। এই যে মব চালু করে দিয়েছে প্রথমে, এখন আর নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই সরকার, সব দড়ি ছুটে গেছে তো হাত থেকে। সুতরাং আপনি যেটা বললেন যে আপনার সরকারে তো থাকতে হবে, ওই সময় আবার দেখেন হাদি যখন মারা গেছে একটা আওয়াজ শুরু হয়ে গেছিল যে বিপ্লব ঘোষণা হবে এবং বিপ্লবী একটা সরকার বসে যাবে, এবং প্রধানকে সেটাও হয়েছিল, পিনাকি বলে দিছিল ফ্রান্স থেকে, এটা বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট কে হবে তাও বলা হয়েছিল, এটা তো শোনা গেছে। তো সুতরাং অর্থাৎ এই অবস্থায় সরকার যেহেতু দুর্বল, প্রত্যেক জায়গায় নিয়ন্ত্রণ হারায় ফেলছে, এখন নানান রকম ইস্যু, নানান রকম দিক থেকে নানানজন খেলা করছে। আমরা একটু অনেকক্ষণ আজিজ ভাই আপনাকে শুনছি, একটু রাসেল ভাই আপনার কাছে যে একটা বিষয় আজিজ ভাই বলছিলেন, আমিও প্রশ্নটাই করতাম, সব জায়গায় দুর্বল, সব জায়গায় ব্যর্থ, তাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব? জি, অসংখ্য ধন্যবাদ বিভু ভাই আমাকে সুন্দর প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট আমার সিনিয়র বড় ভাই আজিজ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং জিটিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটি প্রশ্ন করলেন, এ সরকার দেখেন
মানুষ মানুষ কেন হয়েছে? মানুষ মানুষ হয়েছে একটি মাত্র পার্থক্য, প্রাণী এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের বিবেক আছে আর প্রাণীদের বিবেক নেই, হুঁশ আছে, মানে মান এবং হুঁশ এই জুড়ে থাকলে মানুষ হয়। আজকে দেখেন এই গভর্নমেন্ট কি করছে, মানে আসলে আমরা অবাক হয়ে যাই গভর্নমেন্টের কার্যক্রমগুলো যদি আমরা দেখি। দেখেন আপনি এই যে হাদি, শহীদ হাদি একটা চেতনার নাম হয়ে গেছে বাংলাদেশে এখন বর্তমানে, যুবকদের একটা আইকনে পরিণত হয়েছে। বাংলাদেশে এত মানুষ, এত মন্ত্রী এমপি মারা গিয়েছে, এত মানুষ কখনো মানে আমি আমার লাইফে আমি দেখিনি। তার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে তরুণদের একটা আইকনে পরিণত হয়েছে। যে হাদিকে খোঁজ খবর নেওয়ার জন্য সিঙ্গাপুরে তো অনেকে চিকিৎসার জন্য যায়, সেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী যিনি একজন ডাক্তার, তিনি খোঁজ খবর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন যে তার অবস্থা আশঙ্কাজনক। তার মানে কত একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। এই হাদিকে যখন গুলি করা হয়েছে, এই সরকারের পক্ষ থেকে সকল তথ্যগুলো আমরা মিডিয়াতে পাচ্ছি, আমরা সকল তথ্য সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো তথ্য পাচ্ছি না। কোন গাড়ি করে সে যাচ্ছে, কোন মোটরসাইকেল করে যাচ্ছে, কোন পথ দিয়ে যাচ্ছে, কোন পোশাক পরে যাচ্ছে, সবকিছু বলা হচ্ছে। সে কোথায় আছে, সে কোথায় আছে সেটি বলা হচ্ছে না, তাকে ধরা হচ্ছে না। আপনি দেখেন প্রথম আলো, আপনি রিসেন্টলি যে এটা মফটা হয়েছে সেখানে দেখেছেন যে 31-32 জনকে গ্রেপ্তার করে ফেলেছে। কোথায়, কখন, কিভাবে সে হামলা করেছে সবকিছু বের করে ফেলেছে। তার মানে সরকার যদি না পারে, 17-18 বছর আমরা দেখেছি কোনো একজন বিরোধী দলীয় জামাত বা বিএনপির যে কোনো একজনকে মাটির 30 মিটার নিচে থাকলেও তাকে উদ্ধার করে নিয়ে চলে আসতো, তার সকল কোনো ফোন ব্যবহার করে না, তারপরে নিয়ে আসতো। তার মানে সরকার পারে না, এটা মানে ভাবা হচ্ছে একবারই বোকামি। সরকার চাইলে পারে, কিন্তু সরকার সামর্থ্য আছে, তা করছে না। সরকার সেটি করেনি, সামর্থ্য আছে সেটি করেনি। আপনি হাদির মতো দেখেন, মানে আমাদের কাছে খুব কষ্ট লাগে। আপনি দেখেন হাদির পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে, হাদিকে নিয়ে দেখেন একটা মহলে হাদির পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে আপনি দেখেছেন যে হাদিকে আমরা হারিয়েছি। হাদি একটা গণতন্ত্রের একটা জায়গা ছিল, মানে প্রত্যেকের, সে তো এমন কথাগুলো বলতো যে কথাগুলো সত্য কথাগুলো বলতো এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, কিন্তু এখনো পর্যন্ত হাদির বিচারের বিষয়ে বা গ্রেপ্তারের বিষয়ে আমরা বড় কোনো উদ্যোগ আমরা দেখি নাই। তাহলে এই সরকারের জায়গাটা কোথায়? এই সরকারের জায়গাটা কোথায়? আপনি দেখেন, আমি বারবার আপনাকে বলছি, আপনি দেখেন হাদির পরবর্তীতে হাদি আমাদেরকে কি শিখিয়েছে? হাদি আমাদেরকে শিখিয়েছিল, আমি প্রথমত হচ্ছে আজিজবা বলছিলেন যে প্রথম আলো, ডেইলি স্টারে যে ঘটনাটি ঘটেছে এটা আমি নিন্দা জানাচ্ছি। আমি এটা কোনো আশা করি না, এই নতুন বাংলাদেশের এটা আশা করি না। হাদি আমাদেরকে সেটা শিখায় না। হাদি আমাদেরকে শিখিয়েছে যে এই ভাঙতে বলে নাই। আরো 5টা প্রথম আলো তুমি করো। আমি হাদি আমাদেরকে শিখিয়েছে ভাঙতে বলে নাই, হাদি আমাদেরকে ঘুরতে বলেছে। হাদি বলেছে, হাদির একটা এতে আমি টকশোতে আমি একটা বক্তব্য শুনলাম, হাদি বলেছে প্রথম আলো শুধু একটা মিডিয়া না, সে একটা প্যারালাল রাষ্ট্র। এবং কি সে বলেছে প্রথম আলোর বিষয়ে, সে বলেছে 101টি মিথ্যা ন্যারেটিভ যে তারা তৈরি করেছে প্রথম আলো, আমি সেটি বলতে পারবো, কিন্তু আমি কখনো এটাকে ধ্বংসের পক্ষে না, বরং এটার প্যারালাল আরেকটা কালচারাল